আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে আপনার যে 5টি স্কিল থাকা অত্যাবশ্যক এই বিষয়ের উপরে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনার ভিডিওটি উপকারে লাগবে ইনশাআল্লাহ। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে আস্তে আস্তে আমাদের এই পর্যায়ে এসেছে। ফর এক্সাম্পল 4-5 বছর আগেও একটা কার্টুন ভার্সন ছিল টকিং টম টাইপের, বা একটা ক্যারেক্টার, সে হচ্ছে আমি একটা কিছু বললে সে সেটা বলতো। কিন্তু এখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এমন এক প্রভাব, সেটা হচ্ছে যে কোনো একটা টেক্সট দিয়ে একটা ক্যারেক্টার সিলেক্ট করে কিন্তু যে কোনো ভিডিও তৈরি করা যাচ্ছে। যদিও তার কিছু লিমিটেশনস থাকে, কিন্তু তারপরেও এই ডেভেলপমেন্টের যে ট্রেন্ড সে অনুযায়ী বোঝা যাচ্ছে আগামী 5-10 বছরের ভেতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিশাল এরিয়া দখল করে নেবে, যার মাধ্যমে আসলে যেমন ভালো দিকেও অনেক কাজে লাগবে, ঠিক তেমনি ভয়াবহ দিকেও সেটার প্রয়োগ হতে পারে। যাই হোক, যেহেতু আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়ে আছি, সো এইটা আসলে কিভাবে ব্যবহার করতে পারি এবং এই যুগে আমরা কোন কোন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে এই যে আমাদের যে জব মার্কেট রয়েছে, কেরিয়ার রয়েছে, তাতে অন্যদের থেকে নিজেকে সামনের দিকে কিভাবে এগিয়ে রাখতে পারি, এই বিষয়েই আজকে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, প্রথমেই একটা স্কিল নিয়ে কথা বলি, যেটি আসলে আপনার নিজের ব্যক্তিগত জীবনে বা চাকরি জীবনে সব জায়গায় আপনার খুবই কাজে লাগবে, এবং সেই স্কিলটি হলো ক্রিটিক্যাল থিঙ্কিং বা যুক্তিভিত্তিক চিন্তা করার যে দক্ষতা। আজকের এই এআই এর যুগে সব কিছুই অটোমেটেড। আপনি যে কোনো কিছু জানার জন্য যে কোনো এআই মডেল যেমন চ্যাটজিপিটি ইউজ করতে পারেন। এছাড়া যে কোনো কিছু খোঁজার জন্য আপনি গুগলে সহজেই খুঁজে পাচ্ছেন। এছাড়া আপনি যখন অ্যামাজন বা ওয়ালমার্টে যখন প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, তখন আপনার যে প্রোডাক্ট বাছাই করার যে প্রক্রিয়া, সেটার মাধ্যমে কিন্তু তারা ডেটা অ্যানালাইসিস করে আপনাকে নতুন প্রোডাক্ট সাজেস্ট করছে, যেগুলো আসলে সত্যিই আপনার প্রয়োজন হতে পারে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার যে গভীর বিশ্লেষণ, সেটা কিন্তু আসলে মানুষকেই করতে হবে। ফর এক্সাম্পল, আপনি অ্যামাজন থেকে একটা ইলেকট্রনিক গ্যাজেট কিনলেন, এবং তারপরে সেই রিলেটেড যে আরও অ্যাক্সেসরিজ রয়েছে সেটার কিন্তু সাজেশন আপনার অ্যামাজনে চলে আসবে, এবং এটা আসলেই আপনার জন্য প্রয়োজন কি না সেটা কিন্তু সিদ্ধান্তটা নেবেন আপনি নিজে। অ্যামাজন শুধু আপনাকে তার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ক্যাপাবিলিটি, এআই মডেল, সেগুলোর মাধ্যমে জাস্ট আপনাকে সাজেস্ট করছেন। সো এই ক্ষেত্রে আপনার কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে দক্ষতা, সেটা কাজে লাগিয়েই কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে হবে আসলে এক্সট্রা যে অ্যাক্সেসরিজ সেটা আপনার কিনতে হবে কি না। আরেকটা উদাহরণ বলা যায়, আপনি যদি উদাহরণস্বরূপ একজন এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট হন এবং আপনি এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে কাজ করছেন। এনভায়রনমেন্টাল পলিউশনের যে বিভিন্ন সোর্স থাকে, সেখান থেকে স্যাম্পল কালেকশন করে আপনি ল্যাবে অ্যানালাইসিস করলেন, আপনি অনেক ডেটা পেলেন। সেই ডেটার যে অবস্থা, সেটা কিন্তু আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েও কিন্তু আপনি ট্রেন্ড বের করতে পারবেন। কিন্তু আসলেই সেই ট্রেন্ড ঠিক আছে কি না, সেটা কিন্তু আপনাকে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ার দিয়ে বের করতে হবে। আসলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে তথ্যটা দিয়েছে সেটা আসলেই ঠিক আছে কি না, বা আপনার স্পেসিফিক চাহিদা অনুযায়ী, আপনার স্পেসিফিক যে প্রয়োজন, আপনার ওই ডেটা যে কাজে আপনি লাগাতে যাচ্ছেন, সেই অনুযায়ী আপনার ওই ডেটার যে ট্রেন্ড সেটা আসলেই ঠিক আছে কি না। যেমন ধরুন, আপনি সয়েল সায়েন্সের যে কোনো একটা অ্যানালাইসিস করলেন, তো আপনি যখন রিগ্রেশন অ্যানালাইসিস করলেন, ফর এক্সাম্পল সয়েল অর্গ্যানিক কার্বন এবং প্ল্যান্ট অ্যাভেলেবল ওয়াটার ক্যাপাসিটি, তো এই যে রিগ্রেশনটা করলেন, এরপরে আপনাকে যে রিগ্রেশন লাইন দিবে যে কোনো স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, সেই স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের যে ট্রেন্ড লাইন আপনি পেলেন, আসলেই সেটা রিয়েল ওয়ার্ল্ডে সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভড কিনা, বা সায়েন্টিফিক্যালি আপনি প্রুফ করতে পারছেন কিনা যে আসলেই ব্যাপারটা তেমনই ঠিক যেভাবে এই রিগ্রেশন অ্যানালাইসিসে দেখানো হয়েছে, তাহলেই কিন্তু সেটা ভ্যালিড বলে গণ্য হবে। অথবা আপনি কিন্তু এমন কিছু ট্রেন্ড পেতে পারেন যেটা আসলে রিয়েল ওয়ার্ল্ডে সেটা অ্যাকসেপ্টেবল না।
সো এই ক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনার যে সিদ্ধান্ত নেবেন তার উপরে। ক্রিটিক্যাল থিঙ্কিং হলো তথ্য বিশ্লেষণ করার যে দক্ষতা সেটি। এছাড়া আপনার পূর্বের যে ডেটা রয়েছে বা পূর্বের যে তথ্য রয়েছে সেটার ভিত্তিতে আপনি নতুন ডেটাকে একটা কনক্লুশন দিতে পারছেন কি না, এটাও ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটি অংশ। এছাড়া যে কোনো একটা ভুল তথ্য বা সিদ্ধান্ত আপনার কাছে আসলো, ফর এক্সাম্পল এআই মডেলই আপনাকে একটা কনক্লুশন দিল, আসলেই সেই কনক্লুশন ঠিক আছে কি না আপনার রিসার্চ ফিল্ড অনুযায়ী, সেটা কিন্তু আপনাকে সেই ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ার দিয়েই বের করতে হবে এবং ইভালুয়েট করতে হবে। এই স্কিলই কিন্তু আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে অনেকাংশে। কেননা ফিউচার ওয়ার্ল্ড এমন হতে যাচ্ছে, যারা প্রশ্ন করতে জানে, যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে, তারাই কিন্তু এই কম্পিটিশনে এগিয়ে থাকবে অন্যদের থেকে। দ্বিতীয় যে স্কিল সেটা হচ্ছে ডেটা লিটারেসি তথা ডেটা বোঝার সক্ষমতা। আপনি ল্যাবরেটরিতে স্যাম্পল অ্যানালাইসিস করে অনেক ডেটা পেলেন, আসলে সেই ডেটা আপনি বুঝতে পারছেন কি না বা ডেটা থেকে যে ট্রেন্ড পাওয়া যাচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন কি না, সেটাই কিন্তু মূল গেম। আর আমাদের এটা মাথায় রাখতে হবে, বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ডেটাই হচ্ছে তেল তথা ডেটা ইজ দ্য নিউ অয়েল। আপনি এই অয়েল কিভাবে ব্যবহার করবেন এবং আপনি আসলে ব্যবহার করতে কতটুকু সক্ষম, সেটা কিন্তু আপনার যে ডেটা লিটারেসি সেটা যত লেভেলে ভালো থাকবে, আপনি ঠিক ততটাই অন্যদের থেকে এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ। ডেটা লিটারেসি মানে হচ্ছে ডেটা পড়তে পারা, বিশ্লেষণ করা এবং ব্যাখ্যা করতে পারা। যেমন আপনি যদি হায়ার স্টাডি করতে চান, ফর এক্সাম্পল আমি আমার ফিল্ড নিয়ে জানি, আমি সয়েল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, আমার ল্যাব থেকে শুরু করে কম্পিউটার ডেটা অ্যানালাইসিস সব কিছুই কিন্তু আসলে ডেটার উপর নির্ভর করে। সেই ল্যাব থেকে আমি ডেটা কালেক্ট করি, দেন সফটওয়্যারের মাধ্যমে আমি সেগুলো অ্যানালাইসিস করি। তো আমি যদি ডেটার যে অ্যানালাইসিস করার মাধ্যমে যে ট্রেন্ড পাচ্ছি এবং সেটা রিয়েল ওয়ার্ল্ডের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটার সাথে যদি আমি রিলেট করতে না পারি, তাহলে কিন্তু আমার এই ডেটা কোনোই কাজে লাগবে না এবং ডেটা লিটারেসি আমার নাই বলে গণ্য হবে। তাই আপনাকে আসলে জানতে হবে আপনার ডেটা অ্যানালাইসিস করার যে দক্ষতা সেটা কতটুকু আছে এবং তার উপর ভিত্তি করে আপনি আরও নতুন কিছু প্রোগ্রাম শিখবেন, যেগুলোর মাধ্যমে আসলে আপনি ডেটা অ্যানালাইসিস করতে পারবেন, ডেটার যে ভিজুয়ালাইজেশন সেটা আপনি ঠিকভাবে করতে পারবেন, ডেটার যে ট্রেন্ড থাকে সেটা আপনি বোঝার মাধ্যমে আপনার যে সিদ্ধান্ত সেটাও আপনি নিতে পারবেন। এই সকল স্কিল অর্জনের মাধ্যমে কিন্তু আপনি অন্যের চেয়ে অনেকাংশে এগিয়ে থাকবেন এই বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে। কোর্সেরা বা ইউটিউবে অনেক ফ্রি কোর্স আছে, ভিডিও কোর্স এই ডেটা লিটারেসির ওপরে। সেই কোর্সগুলো করার মাধ্যমে কিন্তু আপনি ডেটা লিটারেসি অর্জন করতে পারেন। তৃতীয় যে স্কিল সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, মানসিক বা আবেগিক বুদ্ধিমত্তা। চাকরি হোক বা ব্যবসা বা কোনো গবেষণা, সব কিছুতেই কিন্তু মানুষের সাথে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার মানুষের সাথে সম্পর্ক কেমন এবং আপনি আসলেই এই বিষয়ে দক্ষ কিনা সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে। ফর এক্সাম্পল, আমি একজন গবেষক হিসেবে একটা ল্যাবে কাজ করছি, আমি ডেটা পেয়েছি, ডেটা অ্যানালাইসিস করছি এবং রিপোর্ট রেডি করছি, এবং সেই রিপোর্টটি আমি যদি আমার প্রফেসরের কাছে ঠিকভাবে প্রেজেন্ট করতে না পারি, আমার প্রফেসর আসলে কোনভাবে তার ডেটা দেখতে চাচ্ছেন, কোন ধরনের ভিজুয়ালাইজেশন তিনি পছন্দ করেন, এগুলো কিন্তু টোটালি আমার ইমোশনাল ইন্টেলিজেন্সের ওপর ডিপেন্ড করে। ইমোশনাল ইন্টেলিজেন্স হলো আপনি আপনার নিজের যে আবেগ সেটা কতটুকু আপনি বুঝেন, অন্যের ইমোশনে আপনি আসলে কিভাবে রিয়্যাক্ট করেন এবং কোনো একটা কনফ্লিক্ট কিভাবে আপনি সামাল দেন। এই সকল দক্ষতাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের অংশ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো আসলে করতে পারবে না, কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো আবেগ নেই, ইমোশন নেই। একটি সহজ উদাহরণ দিই, আপনি যদি একজন শিক্ষক হন, আপনার কোনো একটা স্টুডেন্ট তার পরীক্ষায় ভালো করেনি বা যে কোনো একটা প্রশ্নের উত্তর ভুল লিখেছে, আপনি যদি এআই মডেলকে এইটি জিজ্ঞাসা করেন যে এটা ঠিক আছে কি না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মডেল সে কিন্তু অ্যান্সার করবে না, উত্তরটা ঠিক না, সঠিক উত্তর হলো এইটা। কিন্তু আপনি একজন হিউম্যান বিইং হিসেবে আপনার কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স আছে এবং সেই কারণে আপনি কিন্তু বুঝতে পারবেন
এই যে স্টুডেন্ট সে যে আসলে ভুল উত্তর দিল, সে যে আসলে পরীক্ষায় খারাপ করলো, এটার কারণ কি হতে পারে? সে কি আসলে ভয় পাচ্ছে, নাকি ব্যক্তিগত কোনো সমস্যার কারণে তিনি পড়তে পারছেন না? এই সকল বিষয় কিন্তু আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি সলভ করতে পারবেন। আর এই সকল ক্ষমতা আপনাকে একজন প্রকৃত মানুষ করে তোলে। ইমোশনাল ইন্টেলিজেন্সের 4টি স্তম্ভ রয়েছে। প্রথমটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, দ্বিতীয়টা হচ্ছে সেলফ রেগুলেশন, তৃতীয়টা হচ্ছে এমপ্যাথি এবং চতুর্থটি হলো রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এগুলো আসলে চর্চার বিষয়, মুখস্থর বিষয় না। আপনি জাস্ট আপনার যে রেগুলার লাইফ, সেখানে আপনি এগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার করার মাধ্যমে আপনার ভেতরে ইমোশনাল ইন্টেলিজেন্সের ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন। এবং বর্তমান এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ইমোশনাল ইন্টেলিজেন্সই হচ্ছে পরবর্তী আইকিউ। চতুর্থ যে দক্ষতাটি, সেটা হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি, তথা আপনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছেন কি না। যে বদলায় সে বাঁচে। বর্তমান এআই এর যুগে এটি কিন্তু আরও খুব ভালোভাবেই উপলব্ধি করা যায়। প্রতিদিন নতুন সফটওয়্যার, নতুন টেকনোলজি, এগুলো যদি আপনি আপনার নিজের ভেতরে নিয়ে আসতে না পারেন, আপনি যদি এগুলোতে নিজেকে অভ্যস্ত করতে না পারেন, তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে নিজেকে পিছিয়ে রাখবেন। অ্যাডাপ্টিবিলিটি মানে কিন্তু নতুন কিছু শেখা নয়, বরং যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। তার মানে আপনি নিজেকে প্রস্তুত রাখবেন যে নেক্সট এমন একটা পরিবর্তন আসতে পারে এবং তার ভেতরে আপনাকেও নিজেকে চেঞ্জ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, পুরনো একটি সিস্টেম সেটা ছেড়ে আপনি নতুন একটি সিস্টেম শিখতে যাচ্ছেন, অথবা আপনি একটা বিষয় ফেল করেছেন, সেখান থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে আপনি নিজেকে আরও সামনের দিকে এগিয়ে নিচ্ছেন এবং নিজেকে পরিবর্তন করার জন্য প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত রাখছেন। চাকরির ক্ষেত্রেও এই স্কিলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একজন HR তিনি কিন্তু আসলে আপনাকে দেখেই বুঝতে পারবেন যে আপনার অ্যাডাপ্টিবিলিটি ক্যাপাসিটি কেমন, আপনি আসলে নতুন কিছু বোঝার জন্য প্রস্তুত কিনা, যে কোনো একটা পরিস্থিতির সামনে আসলে সেটা সামাল দিতে পারবেন কিনা, নতুন একটা টুল শেখার জন্য আপনার আগ্রহ আছে কিনা। তাই এই অ্যাডাপ্টিবিলিটি স্কিল আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনি হয়তো যে কোনো একটি কাজ এখন পারেন, কিন্তু আগামী 5 বছর পর সেই কাজটি অটোমেটেড হয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। তাই 5 বছরের ভেতরে আপনার নিজেকে অ্যাডাপ্টেবিলিটির মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। নতুন নতুন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বলিত যে সফটওয়্যারগুলো আসবে, সেগুলো কিন্তু নিজেকে শেখার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে এবং এটাই হচ্ছে মেইনলি এই বর্তমান সময়ের অ্যাডাপ্টেবিলিটি। ফর এক্সাম্পল, গ্রাফিক্স ডিজাইনের কথা ধরা যাক। 5 বছর আগেও ফটোশপ বা ইলাস্ট্রেটর এই সফটওয়্যারগুলোর মাধ্যমেই কিন্তু গ্রাফিক্স ডিজাইন করা হতো এবং এই স্কিলগুলোর চাহিদা ছিল কিন্তু তুঙ্গে। কিন্তু বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলগুলো এতটা ইমপ্রুভড হয়েছে, আপনি জাস্ট যে কোনো একটা প্রম্পট দেওয়ার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত যে ডিজাইন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। যদিও সেটা বর্তমানে অতটা কাস্টমাইজড হচ্ছে না, অতটা পার্সোনালাইজড হচ্ছে না, বা আপনি আসলে যেভাবে ভাবছেন সেভাবে হচ্ছে না, কিন্তু কে জানে ঠিক 5 বছর পরে, 10 বছর পরে হয়তোবা এমন কোনো এআই মডেল আসতে পারে যেটি আসলে আপনি ঠিক যেভাবে চাচ্ছেন ওইভাবেই আপনাকে গ্রাফিক্স ডিজাইন দিচ্ছে। এই কারণে উদাহরণস্বরূপ দেখা যায় ক্যানভা বা গ্লোরিফাই, এই যে সফটওয়্যারগুলো, এছাড়া আরও অনেক সফটওয়্যার আছে যেগুলো কিন্তু এআই মডেল ইউজ করে গ্রাফিক্স ডিজাইনের যে সার্ভিস সেগুলো কিন্তু আরও অনেক সহজ করে দিচ্ছে। তার মানে আপনি সেই 5 বছর আগে যে ফটোশপ বা ইলাস্ট্রেটর পারতেন, তারপর নিজেকে অ্যাডাপ্টেবল না করে আপনি যদি নতুন সফটওয়্যার না শিখে সেগুলো নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু বর্তমানে এই অটোমেশনের যুগে যখন আপনি একটা ডিজাইন করতেন আগে 1 ঘন্টা সময় লাগতো, এখন কিন্তু সে 10টা ডিজাইন সম্পন্ন করা যায় মাত্র 5 মিনিটে। সো এই সময় আপনার সেই স্কিলটা যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি যারা এই স্কিল সম্বলিত রয়েছে তাদের থেকে অবশ্যই পিছনে পড়ে থাকবেন। পঞ্চম যে স্কিল সেটা হচ্ছে কোডিং বা টেক লিটারেসি তথা প্রযুক্তিগত সাক্ষরতা। আপনাকে বড় কোনো প্রোগ্রামার হতে হবে না, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আপনি যদি টেকনোলজি নিয়ে জ্ঞান না রাখেন, কোডিং নিয়ে ন্যূনতম জ্ঞান না রাখেন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন। টেক লিটারেসি বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে বিশেষ কিছু স্কিল, সেগুলো আপনার জানতে হবে, নিজেকে দক্ষ করে তুলতে হবে। যেমন চ্যাটজিপিটি বা যে কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টুল, সেটা আসলে কিভাবে কাজ করে, একটা ওয়েবসাইট সেটা কিভাবে কাজ করে, অটোমেশন এটা আসলে কিভাবে হয়,
পাইথন, HTML বা CSS এর যে বেসিক সেই দক্ষতাও আপনার থাকতে হবে। পাইথন বা HTML CSS এর যে বেসিক সেটাও কিন্তু আপনার জানতে হবে। এই স্কিলগুলো শুধুমাত্র আইটি সেক্টরে না, বর্তমানে এগ্রিকালচার থেকে শুরু করে হেলথ কেয়ার সকল সেক্টরেই এই সকল টেকনোলজি রিলেটেড যে লিটারেসি সেটা থাকলে আপনি এগিয়ে থাকবেন। যেমন সয়েল সায়েন্টিস্টরা বা যে কোনো ধরনের সায়েন্টিস্টরা, অর্থাৎ আমি এগ্রিকালচারাল সেক্টরটা সম্পর্কে যেহেতু জানি সেটা বোঝাতে চাচ্ছি, তারা কিন্তু বর্তমানে পাইথন দিয়ে সেন্সর ডেটা অ্যানালাইসিস করছে। বিজনেস অ্যানালিস্টরা চ্যাটজিপিটি দিয়ে রিপোর্ট তৈরি করছে। এখানে আসলে মূল যে গেম সেটা হচ্ছে আপনি রিপোর্ট তৈরি করতে পারবেন, কিন্তু রিপোর্টটা আসলে আপনি কতটুকু বুঝতে পারছেন বা আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ার দিয়ে আপনি কতটুকু গেইন করতে পারছেন এবং সেটা অন্যের কাছে তুলে ধরতে পারছেন, এটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। যেটা আসলে আমরা মানুষ হিসেবে যদি নিজেকে দক্ষ করে তুলি তখনই কিন্তু এই বর্তমান যে কম্পিটিটিভ যুগ সেখানে কিন্তু নিজেকে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। আপনি যদি এই টুলগুলো ব্যবহার করতে না পারেন তাহলে আপনি কিন্তু আপনার নিজেকে একটা সীমাবদ্ধতার ভেতরে ফেলে দিচ্ছেন। আপনি গুগল বা ইউটিউবে যদি লিখেন, জাস্ট একটা কিওয়ার্ড লিখেন পাইথন ফর বিগিনার, তাহলে কিন্তু হাজার হাজার ফ্রি কোর্স পাবেন। সেই কোর্সগুলো থেকে আপনি যদি বেসিক স্কিল অর্জন করেন কোডিং সম্পর্কে বা পাইথন সম্পর্কে বা যে কোনো সফটওয়্যার সম্পর্কে, সেটাও কিন্তু আপনার লিটারেসি অনেক বাড়াবে এবং আপনাকে আপনার যে নেক্সট কেরিয়ার প্ল্যান সেখানে কিন্তু অনেক বেশি হেল্প করতে পারবে ইনশাআল্লাহ। এবার একটা সতর্কতার বিষয় নিয়ে আলোচনা করি, যেহেতু 5টা স্কিল নিয়ে কথা বলা শেষ করলাম। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার যেমন ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনি ভয়াবহতাও রয়েছে। বর্তমানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে স্পেশালি আপনি বিভিন্নভাবে দেখতে পাবেন বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মডেলগুলো সেগুলো বর্তমানে ভিডিও তৈরি করছে, ভয়েস ওভার দিচ্ছে, এবং এটা কিন্তু আসলে ফিউচারে একটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি করতে পারে। ফর এক্সাম্পল, একটা ভিডিও তৈরি করলো, সেখানে ভয়েস দিল, সেই ভিডিওতে হয়তো বা অন্য কারো ভয়েস ব্যবহার করা হয়েছে অথবা অন্য কারো ফটো ভিডিও আকারে প্রকাশ করা হচ্ছে, এবং এর মাধ্যমে কিন্তু মানুষের ভিতরে যে বিশ্বাস সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং এই কারণে বর্তমানে ফেসবুকের ভেতরে থাকা খুবই ক্রিটিক্যাল একটা মোমেন্ট তৈরি করছে। যেমন আমি ভাবছিলাম যে কোনো একটা ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে দেখি, প্রথমেই আমি ভেবে নিব এটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা কিনা। তারপরে আমি সিদ্ধান্ত নিব আমার ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি দিয়ে আসলে এটা সত্যি কিনা। তাই যে কোনো একটা সংবাদ, একটা ভিডিও দেখার মাধ্যমে আপনি আসলে যাচাই করবেন, ধরে নেবেন যে এটা আসলে একটা গুজব হতে পারে, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা যে কোনো একটা সংবাদ হতে পারে, এবং সেটা তারপরে আপনি যাচাই করবেন। আপনি যদি প্রথমেই ধরে নেন এটা আসলে সত্যি, তাহলে কিন্তু তেমন নাও হতে পারে। এবং এর মাধ্যমেই কিন্তু বোঝা যাচ্ছে আমরা আসলে এমন এক যুগের ভিতরে এসে পড়েছি, মানুষ মানুষকে যে বিশ্বাস করবে সেটা কিন্তু উঠে যাচ্ছে। সো যে যার মতো ধর্মীয় দিক থেকে আরও বেশি স্ট্রং হন, ধর্মীয় বিষয় নিয়েও পড়াশোনা করেন, কেননা ধর্মীয় জ্ঞান আপনার কিন্তু এই বর্তমান যুগের সাথে কী ঘটতে যাচ্ছে বা কেমন সিচুয়েশন তৈরি হতে পারে তাহলে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন এবং নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারবেন। অ্যাট লিস্ট আপনি মেন্টালি অনেক শান্তি অনুভব করবেন। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।